আমরা প্রথমে আজকে যে সৃজনশীলটা করব এই 13 নাম্বার, ভালো করে এটা একটু দেখে নাও। এরা খুব সুন্দর করে এই সৃজনশীল প্রোডাক্ট দেখে নাও। এটা সহজ একটা সৃজনশীল। প্রথমত আমাকে বলছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান। ক্লাসের কে কে বলতে পারবা ভেরা? প্রথম যে শ্রেণীটা দেখতেছো এটা আসলে কি একটা আয়তলেখ আর গণসংখ্যা বহুভুজ এটি আঁকা আছে। তোমরা কি একটু বলতে পারবা প্রথম শ্রেণীটা কত? এরা কেউ ক্লাসে কেউ কি বলতে পারবা? 30 to 40, 30 থেকে 40, 30 to 40। তাহলে শ্রেণী মধ্যমান কত হবে ভেরা? 35, 30 plus 40 divided by 2। এক্সেলেন্ট। কষ্ট করে বলবা যে শেষ শ্রেণীটার গণসংখ্যা কত? এইদিকে হলো গণসংখ্যা। শেষ শ্রেণী, হ্যাঁ শেষ শ্রেণী এটা। 2, গণসংখ্যা কত আছে? 2। তুমি যদি জাস্ট এই দুইটা লাইন লিখতে পারো তাহলে তুমি 2 পেয়ে যাচ্ছ। সবাই কি বুঝতেছো আমার কথা? এরা দয়া করে সবাই আমাকে বলো সবাই বুঝছো কিনা। প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান, প্রথম শ্রেণী 30 থেকে 40, শ্রেণী মধ্যমান হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, 30 যোগ 40 বাই 2 হবে 35। আর শেষ শ্রেণী এইটা, শেষ শ্রেণীটির গণসংখ্যা হচ্ছে 2, মানে হাইট এটা হচ্ছে 2। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, সো 13 নাম্বার সৃজনশীলটা কমপ্লিট করে নিই আগে। 13 এর ক, প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান। তিরিশ প্লাস 40 বাই 2 35। আর শেষ শ্রেণীর গণসংখ্যা শেষ শ্রেণীটার হাইট হচ্ছে 2। আমরা সবাই জানি যে আয়তলেখ আঁকার জন্য ক্লাস 8 এ পড়ছি এইদিকে থাকে কি, মানে এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর ওয়াই অক্ষ বরাবর থাকে গণসংখ্যা। মনে আছে ভাইরা ক্লাসের সবার? আচ্ছা তোমরা কি গ্রাফ পেপার নিয়ে বসছো? তোমাদের কাছে যদি গ্রাফ পেপার থাকে ওয়েল এন্ড গুড, যদি না থাকে আপাতত খাতায় আইকো, পরবর্তীতে গ্রাফ পেপারে আইকে নিও। গ্রাফ পেপারের আকার ছবিগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো যাই হোক, খ নাম্বারটা একটু আসি। খ নাম্বারটা কি বলছে দেখে নাও। খ নাম্বারটা বলছে প্রদত্ত যে চিত্রে প্রদর্শিত তথ্য সেটাকে ছকের মাধ্যমে প্রকাশ করতে হবে। ফাইন, এরা বলতো এখানে শ্রেণীব্যাপ্তি কত থেকে কত? শ্রেণীব্যাপ্তি কত থেকে কত? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে 70 থেকে 80 পর্যন্ত। এরা তোমাদের কাছে যদি বই থাকে তোমরা প্রত্যেকটার আমাকে একটু কষ্ট করে এটা বলে দিবা, গণসংখ্যাটা বলে দিবা। বলতো প্রথম গণসংখ্যাটা কত? প্রথম গণসংখ্যাটা 3, দ্বিতীয় গণসংখ্যাটা 6, তারপরে 11, তারপরে 8, তারপরে 2। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। ওকে, তো এবার খ নাম্বারে লিখবা প্রদত্ত তথ্যটি সারণী আকারে নিচে প্রকাশ করা হলো। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা। 30 থেকে 40,
40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এই বোধহয় আছে, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই? শ্রেণী মধ্যবিন্দু 35, পরের গুলা কি বের করবা নাকি সরাসরি বলতে পারবা? পরের গুলা এরা, এটা যদি 35 হয় বাকিগুলা কত হবে? ঠান্ডা জি মাথায় ভাইয়া আমাকে পারবো। বলো কত হবে? 45, 55, 65, 75. থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝছি। সবাই কি বুঝছি? না বুঝলে আমাকে বল। এই শ্রেণী মধ্যবিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ, একটা বের করে 10 10 বাড়ায় দিলেই হয়ে যায়। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাই গণসংখ্যাগুলো একটু কষ্ট করে বলো। 3, 6, 11, 11, 8, 2. 2, ঠিক লিখছি আমি? এবার একটু দাঁড়ান। দেখে নাও। জি ভাইয়া ঠিক আছে। 9, 9 আর 11 হইল 20, 20 আর 10 হইল n = 30। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তাহলে ভাইয়া এই খ নাম্বার শেষ। মানে এত সহজ অঙ্ক পরীক্ষায় হয়তো নাও আসতে পারে, এটা বইয়ে আছে, তো বইয়ে কিন্তু এত সহজ, মানে ছকটা দেখে তুমি খালি আঁকবা, এতটা সহজ পরীক্ষায় নাও আসতে পারে। তো আমরা বেশ কতগুলো জিনিস শিখবো, মিলাই কোশ্চেন থাকবে। তো এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি গ নাম্বারটা। এরা গ নাম্বারে কি ছিল একটু দেখে নাও, মধ্যক নির্ণয় করতে। গ নাম্বারে বলা হয়েছে এই ছক থেকে মধ্যকটা নির্ণয় করো। ফাইন। তো আই গেস তোমরা মধ্যকটা নির্ণয় করতে পারবা। তারপরে আমি তোমাকে দেখাই দিচ্ছি মধ্যক নির্ণয়ের জন্য এই ছকে একটা বাড়তি জিনিস লাগে। কেউ কি বলতে পারবা? ক্রমযোজিত গণসংখ্যা। এক্সেলেন্ট, ক্রমযোজিত গণসংখ্যা লাগে মধ্যক আর প্রচুরক বের করতে হয়। তো গ নাম্বারে মধ্যক নির্ণয়ের সারণী। সবই ঠিক আছে, এখানে বাড়তি একটা কলাম লাগাই দিবা, সেটা কি হবে বলো? ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি আর নতুন করে আঁকলাম না, মানে আগেরটাকেই এডিট করে দিই। ভাইরা একটু ক্রমযোজিত গণসংখ্যাগুলো বলো, কত কত লিখবো ক্লাসে? 3, এটা হইলো 3, তারপর তারপরে 9, 9, তারপরে 20, 28, 28, 30. 30. বোঝা যাচ্ছে ক্লাসের সবাই? জি ভাইয়া। আগেরটাকে একটু এডিট করে নিলাম। এবার লাস্ট ক্লাসে তোমরা মধ্যক নির্ণয়ের যে কনসেপ্ট গুলো পড়ছো, দেখি তোমাদের মনে আছে কিনা। আসো আমরা একটু স্টার্ট করি। ভেরা, আমি এখানে টোটাল 6টা জিনিস তোমাদের কাছে জানতে চাবো, তোমরা আমাকে একটা একটা করে প্রত্যেকটার উত্তর দিতে হবে। এটা নিচে আর জায়গা নাই, এই কারণে আমি উপরে লিখতেছি। ফার্স্ট অফ অল বলো ভাইয়া, এন কত? এন তো দেওয়াই আছে, 30। এন হচ্ছে 30। তারপর এন হইল 30, জানতে চাই এইচ কত? ক্লাসের কে বলতে পারবা এইচ? 11. ভেরা না, একটু বুঝে নাও। হ্যাঁ, এইচ এর মানটা হচ্ছে 30 থেকে 40। 10, 10. 30 থেকে 40, এখানে আবার কত বলো তো ভাইয়া? 40 থেকে 11. মানে আমি যেটা বলতে চাচ্ছি যে নর্মালি তোমরা যেটা ব্যাপ্তি 30 থেকে 40 বিয়োগ করে 1 যোগ করো না উপাত্তে? জি ভাইয়া। মানে তো এইচ এর মান হইল 11। এবার আমাকে বলো এই টার্মগুলা এল, এফ এম,
এফসি কত কত হবে भैया L50 বেরা আমি একটু বুঝায় বলি সবাই তাকাও 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15 15 কোথায় অতিক্রম করছে এখানে দেখো তো 15কে অতিক্রম নয়। করছে কোথায় এই যে এই ঘরে তাহলে এইটা হলো মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত 50 মানে আমি বলি 15 অতিক্রম করছে 9 থেকে যখন 20-এ আসছে তখনই কি 15কে অতিক্রম করছে না जी भैया সবাই কি আমার কথা বুঝতেছো ওকে এফএম হইল সর্বোচ্চ গণসংখ্যা কত চিত্র 11 দেখে মানে এটা দেখে সর্বোচ্চ গণসংখ্যা 11 আর লাস্ট প্রশ্ন ভেরা ক্লাসের কে কে বলতে পারবা এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত আছে ভেরা 9 নাই তো এবার বলো জানা আছে মধ্যক ক্লাসের কেউ কি সূত্রটা মুখস্থ বলতে পারবা L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm সবার কি মনে আছে ভেরা ক্লাসের जी সবার भैया এবার আমি যদি মানগুলা বসাই দিই তাহলে ইজিলি মধ্যকটা পেয়ে যাবে তাহলে আসো মানগুলা বসাই L হইল 50 n/2 30/2 fc 9 ইন্টু h/fm 11/11 11 কাটা 15 থেকে 9 গেলে হয়ে গেল 6 তাহলে 50 আর 6 যোগ করলে মধ্যক হবে 56 যারা মধ্যক নির্ণয় বা প্রচুরক নির্ণয় কি অনেক কঠিন অনেক সহজ কিন্তু সূত্রগুলা বসায় দিলেই হয়ে যাচ্ছে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন সো আমাদের 13 নম্বর সৃজনশীলটাও কমপ্লিট হয়ে গেল তো আমরা মোটামুটি 3টা সৃজনশীল করছি এর মধ্যে 14 নাম্বারটার একটা পোর্শন বাকি আছে আমরা সেটায় যাব তার আগে আমরা একটু আরো সলভ করে নিতে চাচ্ছি ভেরা তোমরা আমাকে একটু বলো 15 নাম্বার যেই ম্যাথটা দেখতে পাচ্ছ 15 নাম্বার ম্যাথটা কি অনেকটা 12 এর মতো না আমাকে একটু বলো ঠান্ডা মাথায় जी भैया ভেরা এখানে জুন মাসের 4র্থ সপ্তাহে 52 সপ্তাহের তাপমাত্রা দেয়া আছে এখানে টোটাল 52 সপ্তাহের দেওয়া আছে প্রথমত কতে বলছে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে তো ফার্স্ট অফ অল তোমাদের আমি দায়িত্ব দিচ্ছি কষ্ট করে খুঁজে দেখো সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট তাপমাত্রাটা কত কত বলো ভেরা সবচেয়ে ছোট 7 সবচেয়ে ছোট 7 চমৎকার আর সবচেয়ে 42 বড় भैया কত হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় 42 ভেরি গুড তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে আমরা ক নাম্বারটা করতেই পারি কিন্তু ভেরা আমি খ আর গ নাম্বারটা করব না এটা তোমাদের কাজ দিব কারণ হইলো আমার দৃঢ় বিশ্বাস গতকালকে আমি যেভাবে তোমাকে ট্যালির চিহ্ন গুনে গুনে শিখাইছি আই হোপ তুমি এটা করতে পারবা তাই না আমি কি ঠিক বলছি जी भैया আর ভেরা তোমাদের যে কাজগুলা দিই কাজগুলা দয়া করে করো বাসায় কাজ না করলে কিন্তু হবে না আর তোমরা যখন অফলাইন ক্লাসে আসবা আমি কিন্তু ভেরা প্রত্যেকের হোমওয়ার্ক চেক করি মানে হোমওয়ার্ক চেক না করলে কিন্তু তোমরা বকা খাবা অনেক তো তোমরা কিন্তু রেগুলার হোমওয়ার্ক করতে হবে এটা তোমরা জেনে রাখো এখন আমি দেখতে পাচ্ছি না তোমাদের অনলাইনে বকা দিব কিভাবে বকা দিলেও তো তোমরা মিউট করে রাখবা আমার বকা শুনলাম না এমন মজার ব্যাপার হয়ে গেছে 16 নাম্বার 16 নাকি 15 15 ক নাম্বার সর্বোচ্চ তাপমাত্রা 42 আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 7 তাহলে আমাকে বলো উপাত্তের পরিসর কত ভেড়া
42 minus 7 plus 1 36, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো? উপাত্তের জি পরিসর ভাইয়া। শ্রেণী ব্যাপ্তি 5 হলে, শ্রেণী ব্যাপ্তি 5 হলে শ্রেণীর সংখ্যা কত হবে বলো দেখি ভাইরা? ক্লাসের কে বলতে পারবা? 8। শ্রেণী ব্যাপ্তি 36 by 5 7.2, তাহলে পূর্ণ সংখ্যায় কত হবে? 8টা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক শেষ হয়ে গেছে আমাদের। খ নাম্বার আর গ নাম্বার এটা হচ্ছে আজকের কাজ। আজকে শুধু আমি এই কাজটাই দিব, তোমরা আমাকে পুরা সৃজনশীলের বাকি অংশটা করে আমাকে দেখাবা। বুঝছো সবাই? খ নাম্বারে হচ্ছে ট্যালি করে সারণীটা তৈরি করতে হবে, আর গ নাম্বারে আয়তলেখ আর প্রচুরক সেটা আমি দেখাই দিব আজকে। প্রচুরক তো তুমি নির্ণয় করতেই পারো, আয়তলেখ কিভাবে আঁকে সেটাও দেখাই দিব। ক্লাসের সবাই কি বুঝতেছো? এইটা হচ্ছে আজকের একমাত্র কাজ ভাইয়া। ওকে, এবারে চলে আসো আমরা থিওরিটিক্যাল অঙ্কগুলো শেষ করি। আরেকটা থিওরিটিক্যাল ম্যাথ আছে, সেটা হইল 11 নাম্বার। আজকে তোমাদের করাই দিব আমি 10, 11, আর আরেকটা আয়তলেখ বাকি ছিল মনে আছে 14 গ। জি ভাইয়া। তো এতটুকু হচ্ছে আজকের পড়া। তো মধ্যক নির্ণয় করতে বলছে এই 50 জনের, 45, 50, 55, 60, 65, 70। মানে এখানে দেখছো ব্যাপ্তি দেয়া নাই, মানে ব্যাপ্তি দেয়া না থাকলে যেটা দেয়া আছে সেটা কি আমরা কি ধরবো বলতো? মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করো, মধ্যবিন্দু বিবেচনা করো, শ্রেণী মধ্যবিন্দু। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ফাইন। তো এবার তোমরা আমাকে বলো যে এইখানে যে গণসংখ্যাগুলো আছে একটু মনে রাখো, আমরা ছকটা করে নিই। বলতো মধ্যকের জন্য বাড়তি কি লাগে গণসংখ্যার পরে? মধ্যকের জন্য বাড়তি কি লাগে? ক্রমযোজিত কেউ পারবে গণসংখ্যা। না? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত, কারেক্ট, ক্রমযোজিত গণসংখ্যা। 11 নাম্বার, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ফেরা তোমরা কি নোট করো? খাতা, নোট খাতা বানাইছো তোমরা কোনো? জি ভাইয়া। যদি যদি নাও করে থাকো তাইলে ভেরা তোমরা হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের জন্য নোট খাতা বানাবা। আমি তোমাদের একটু বলে দিই, তোমাদের একটা অধ্যায় শেষ হইলে কিন্তু আমি ধরে নিচ্ছি না যে শেষ হয়েছে, কারণ আমার সৃজনশীল প্রশ্নের উপরে একটা বই আছে, আমরা কিন্তু টেস্ট পেপার আর কি, তো এই টেস্ট পেপারটাও সলভ করব। মানে যে যে অধ্যায়ের কোশ্চেন গুলো হয়ে গেছে সেই অধ্যায়ের সৃজনশীল আর এমসিকিউ এগুলার আমি তোমাদের একটা লেকচার বই দিব, তো ওইটাও তোমাদের সলভ করে নোট খাতায় কি করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আমরা একটু অপেক্ষা করতেছি যে সবার সবার সিলেবাসটা দিয়ে নেক, তারপরে আমরা সেই অনুযায়ী তোমাদের লেকচার বইটা দিব। তো পুরো বই তো দিয়ে লাভ নাই, যার যার সিলেবাসের যে অংশটা আছে সেটা দিব আর। তো যাই হোক, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ওজন, এটা গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমাকে একটু জানাও, ওজন হইল 45, 50, 55, 60, 65 এই পর্যন্তই তো আছে নাকি? নাকি আরো আছে? 70 পর্যন্ত। 70 পর্যন্ত, ফাইন। গণসংখ্যাগুলো একটু কষ্ট করে বলবা। 2, 6, 8, 16, 12 আর 6 লাস্টে। ক্রমযোজিত 2, 8, 16, 32, 44, 50।
তাহলে n এর মান হবে 50। বুঝতেছি কিনা? আই হোপ এটা বুঝছি, কারণ আমি বোঝানোর চেষ্টা করি। 2 আর 6 8, 8 আর 8 16, 16 আর 16 32, 32 আর 12 44, 44 আর 6 50, তাহলে টোটাল হবে 50। তোমরা মনে রাখবা এটা লাস্টে যেটা থাকে ক্রমযোজিত গণসংখ্যা, সেটাই মোট গণসংখ্যা হয়। জানি তো সবাই নাকি? জি ভাইয়া। ফাইন। তো আমাদের এরা তোমাদের আজকে যে গ্রাফগুলা করাবো, তোমাদের গ্রাফগুলা কিন্তু আঁকতে হবে এবং গ্রাফগুলা এঁকে আমাকে সাবমিট করতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ওকে। তো এইবার আমাকে বলো, এখান থেকে 6টা ইনফরমেশন আমাকে বলবা একটা একটা করে। n কত? এখানে লিখি n 50। 50। h কত? h হচ্ছে ব্যাপ্তি। এখানে ব্যাপ্তি, এখান যেহেতু ব্যাপ্তি নাই, তাহলে পার্থক্যগুলো দেখবা। 45 আর 50, 50 55, পার্থক্য কত? 6। না ভাইয়া, এখানে এরকম হবে না, ব্যাপ্তির মতো হবে না। এটা নরমালি খালি বিয়োগ করবা, 5 5 করে বাড়তেছে না? 5। মানে এই তোমরা মনে রাখবা, ব্যাপ্তি যখন হয় তখন এটা থেকে এটা করে আমরা 1 যোগ করি। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপ্তি 5ই হবে, কারণ 5 5 করে বাড়তেছে, জাস্ট বিয়োগ করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে। এরপরে আসো, এল মধ্যক শ্রেণী কোনটা বলো? 50-কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 অতিক্রম করছে কোথায়? এটা না? 32। হ্যাঁ, তো এই মধ্যক শ্রেণীর এখানে তো নিম্ন সীমা নাই, মানে তাই তুমি 60কেই নিম্ন সীমা বিবেচনা করবা যেটা আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? যেহেতু এখানে ব্যাপ্তি নাই, তাহলে যেটা আছে সেটাকেই তুমি নিম্ন সীমা বিবেচনা করো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ভাই এইচটা কিভাবে বের করলেন ভাই? এখানে তো শ্রেণী ব্যাপ্তি এইচ নাই। হচ্ছে, এখানে তো ব্যাপ্তি নাই কিন্তু পার্থক্যটা সেম, তাই না? দেখো তো, জি 5 ভাইয়া, 5 করে না, পার্থক্য সেম। তখন আগেরটা থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে দিবা। স্যার এলটা আবার একটু বলবেন। এল হইল নরমালি আমাদের কি হয়, মধ্যক শ্রেণীর যে ব্যাপ্তিটা তার নিম্ন সীমাটা হয়, কিন্তু যদি ব্যাপ্তি না থাকে তাহলে যে মানটা থাকবে সেটাকেই তুমি এল কনসিডার করবা। বুঝতে পারছো? জি স্যার। ফাইন। এল হয়ে গেল, এইচ হয়ে গেল, এন হয়ে গেল, আর দুইটা কি কি বলো? এফ সি আর এফ এম। এফ এম কত? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 16। আর এফ সি কি হবে? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর 16 হবে। 16। ওকে, সো এবার আমাকে মধ্যক নির্ণয়ের সূত্রটা বলো, জানা আছে মধ্যক, মনে হয় পারো। মধ্যক কত হবে ভেরা? L plus n by 2 minus fc into f by 8 fm. h by fm। ওকে, সো এবারে আমরা সবগুলা মান বসায় দিই সুন্দরভাবে। এল হচ্ছে 60, n by 2 25, 50 by 2, fc 16, h 5, fm হচ্ছে 16। 25 থেকে 16 গেলে 9 থাকে, 9 ইন্টু 5/16। আমি একটু জানতে চাই তোমাদের কাছে, 45/16 কত হয়? 2.78 নাকি 2.77 হয় মনে হয় নাকি? আমি কি ঠিক বলছি? তো প্রায়। ক্লাসের সবাই একটু দেখে নাও, 45কে 16 দিয়ে ভাগ করলে কি 2.78 হয়? আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে হয়তো আছে। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখছি। এটা তো 2.8125 আসে ভাই। এই যে 45/16 না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2.8125 আসে। জি ভাইয়া, 8125 তাহলে এটা হবে, প্রায় আর হবে না, কারণ এটা পারফেক্ট অ্যান্সার, তাই না? জি ভাইয়া।
ফাইন। সো মধ্যক নির্ণয়টাও হয়ে গেল আমাদের। তো আমাদের অনেকগুলো সৃজনশীল হয়ে গেছে। সো এইবার আমরা যেটা করব, এমসিকিউ আছে, তারপরে আমি ইগুলা দেখাই দিব। এমসিকিউ গুলো একটু দেখো, মুখে মুখে অ্যান্সার বলতে পারো কিনা। ভাইরা, এখানে যে কথাটা বলা হয়েছে, প্রশ্নটা পড়ো। উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত থাকে সেটাকে কি বলা হয় বলতো? শ্রেণীর ট্যালি গণনা। ভাইয়া, ট্যালি গুণে তুমি কি বের করো? গণসংখ্যা। শ্রেণীর গণসংখ্যা হবে। সবাই কি বুঝতেছো? মানে এত থেকে এত, সাপোজ 50 থেকে 54, এর মধ্যে যে কয়টা ট্যালি হইল সেটাকে তুমি কি বলো? গণসংখ্যা বলো না? সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। গতকালকে একটা কথা বলছিলাম যে পরিসংখ্যানে দেখা যায় যে মানের ক্রমানুসারে সাজালে মাঝামাঝি কোনো একটা জায়গায় মানগুলা পুঞ্জীভূত হয়। এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। আর এই কেন্দ্রীয় প্রবণতার তিনটা পরিমাপ হচ্ছে গড়, মধ্যক, প্রচুর। সবাই বুঝছো? মানে প্রবণতাটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। মনে আছে গতকালকে বলছিলাম যে কোন নাম্বারটা মানুষ বেশি পায়? মাঝামাঝি লেভেলেরটা বেশি পায় না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো পাইলাম না, যাই হোক। 3 নাম্বারটা একটু পড়ো। ভাইরা, শ্রেণী ব্যাপ্তি কত? 1 নাম্বার ঠিক আছে? দেখো তো 1 নাম্বারটা। জি ভাইয়া। 1 নাম্বার ঠিক আছে। মধ্যক শ্রেণী কোনটা বলো তো ভাইয়া? ভাইয়া 8 ডিগ্রি সেলসিয়াস 8 টু থেকে 10 ডিগ্রি 10। সেলসিয়াস। জি ভাইয়া। ঠিক আছে। আর তাপমাত্রা, তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, এটা কি ঠিক আছে? না জি ভাই, এটাও ঠিক আছে। মানে তাপমাত্রা অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন বলতে কি বোঝায় বলো? ভাই অবিচ্ছিন্ন বলতে ভাই মানে একই থাকবে, মানে কোনো হ্যাঁ, আমি একটু বুঝায় বলি। জি ভাইয়া। খেয়াল করো, এইখানের শেষ পদটা কত? ভাইয়া 8। আর এইখানের শুরুটাও কত? 8। তাহলে এইটা ভেড়া অবিচ্ছিন্ন। জি ভাইয়া। আর যদি এমন হইতো ভেড়া এইটা 7 আর এইটা 8, তাহলে এটাকে আমরা কি কি বিবেচনা করতাম বলো তো ভেড়া? ভাই ভাই 7 তখন প্লাস বিচ্ছিন্ন হইতো, মানে 7 আর 8 এর মাঝখানে। বিচ্ছিন্ন। তো এইটা 1 2 3 অ্যান্সার হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমাদের একটু উদাহরণ দিই আমি। সাপোজ এইটা দেখে আমাকে একটু বলো, এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন উপাত্ত? ভাইরা বলো তো, এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? ভাইয়া এটা অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন ঠিক বিচ্ছিন্ন দেখে ভাই, বলো। বিচ্ছিন্ন। এটা বিচ্ছিন্ন। দেখছো 49 আর এটা 50, তার মানে জি ভাই। ওজনটা বিচ্ছিন্ন চলক হিসেবে কাজ করতেছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? ফাইন। তো এমসিকিউ গুলা সলভ করবা, একটা আরেকটা আমি দেখাই দিচ্ছি। দুঃখিত, ভুলটা শেয়ার করব। এরা একটু বলবো আমাকে যে 9 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? এটা তো পারো ভাইয়া। ক L plus n/2 minus fc into h/fm 1 নাম্বার হবে। চমৎকার। এরা তোমরা একটু কষ্ট করে বলতে পারবা যে এই ইতে প্রচুরক কত হবে? 6 নাম্বারটা। প্রচুরক মানে যেটা প্রচুর আছে। একটু তাকায় দেখো, এখানে কি কোনো ডাটা একাধিকবার আছে? না ভাইয়া। তাহলে প্রচুরক নেই হবে। সবাই কি বুঝতেছো? মানে একই উপাত্ত যদি একাধিকবার না থাকে তাহলে উপাত্তের প্রচুরক নাই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর গড় কিভাবে বের করে বলো তো? গড় সবগুলো যোগ করতে হবে। সবগুলা যোগ করে কত দিয়ে ভাগ করবা বলো তো দেখি?
সবগুলা যোগ করে কত দ্বারা ভাগ করবা? 10 দিয়ে। 10 10 দিয়ে। আর একটু কষ্ট করে সবগুলা যোগ করতো। এটা না খুব সহজ, 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত মনে হয় আছে, 14 পর্যন্ত আছে। 9.5 স্কোর। হ্যাঁ হ্যাঁ 95 হয়, কারেক্ট, 9.5 হবে উত্তর। আর ভাই আমি তোমাদের একটু সাজায় বলি, 5 6 7 8 9 10 11 12 13 14, 10টা আছে, মাঝে কোথায় বলো তো? মাঝখানে কোন জায়গাটা? এই জায়গাটা না মাঝখানে? জি ভাইয়া। তাহলে বলো তো মধ্য কত হবে? 9 আর 10-এর মাঝখানে, তার মানে মধ্য কত? 9 আর 10-এর গড় হবে মধ্য। 9 আর 10-এর গড় মানে 9.5 হবে মধ্য। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝতেছো যে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে বা এরকম মানে যেটা ট্যালি গুনতে হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা গড় মধ্য প্রচুরক বের করতে পারি? আর টেবিল তো আমি তোমাদের এতক্ষণ ধরে দেখাইছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ফাইন, তো আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল। এবারে আমাদের লাস্ট এই চ্যাপ্টারে যে কাজগুলো বাকি আছে সেটা হলো 3টা গ্রাফ। এরা 1 নাম্বার হচ্ছে 14 গ, আয়তলেখ। এরা ক্লাস 8-এ কি তোমরা আয়তলেখ আঁকা শিখছিলাম? জি ভাইয়া। ক্লাসের সবাই তোমরা কি জানো যে আয়তলেখ আঁকার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হয়? ক্লাসের সবাই আমি একটু বলে দেই, মানে এইটা কি বিচ্ছিন্ন না বলতো? শেষ হয়েছে কততে? 49-এ, আর ওইটা শুরু হয়েছে 50। অবিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে তৈরি করতে হয় আসো তাহলে আমরা একটু দেখি। 14-এর গ নাম্বারটা করে দিচ্ছি, সবাই কি আমার কথা বুঝতেছো? যারা এখন আমি যে 3টা গ্রাফ এঁকে দিব তোমাদের, এই গ্রাফগুলা কিন্তু তোমাকে বাসায় আঁকতে হবে ছক কাগজে এবং আমাকে পাঠাইতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাই। ফাইন, তো আসো আমরা স্টার্ট করি। 14-এর ক, প্রদত্ত উপাত্তের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ভাইয়ারা তোমরা যারা যে রেগুলার ক্লাস করছো না, হ্যাঁ, তো আজকে ক্লাসের পরে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। মানে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখছি তো প্রতিদিনে, যারা রেগুলার ক্লাস করো নাই তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, তাদের আমার কাছে পড়ার কোনো প্রয়োজন নেই। গণসংখ্যা। ওকে, এবার আমাকে বলো শ্রেণীব্যাপ্তি কত থেকে কত ছিল? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, কত পর্যন্ত আছে ভাইয়া? 70 থেকে 74 বোধ হয়, নাকি? আমি কি ঠিক লিখছি? ক্লাসের সবাই? ভাইয়া দেখো আমি কি ঠিক লিখছি? জি ভাইয়া। গণসংখ্যাগুলো একটু কষ্ট করে বলো, গণসংখ্যাগুলো কত হবে? 4 হ্যাঁ 8 4 8 4 8 10 12 10 20 12 6। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সবাই মনোযোগ দিয়ে শোনো।
ভাইরা এটার প্রবলেমটা হলো এর উচ্চ সীমাটা 49 কিন্তু এর নিম্ন সীমাটা 50। তাহলে গ্যাপ কত আছে বলতো? এই দুইটার মধ্যে গ্যাপ আছে ভাইয়া 1, এক তাই না? গ্যাপ। তাহলে 1 কে 2 দিয়ে যদি ভাগ করো কত হয়? 0.5 না? আমি চাচ্ছি যে এইটা অবিচ্ছিন্ন করার জন্য, মানে এইটা যেখানে শেষ হবে এইটাও সেখানে শুরু হবে। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে এটা যেখানে শেষ হবে এটা সেখানেই শুরু হবে, তাহলে এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় পরিণত হবে। তুমি করবা কি, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করবা আর পরেরটার সাথে 0.5 যোগ করবা। বলো এখান থেকে 0.5 বিয়োগ করলে কত হয়? 44.5। 44.5 আর এটার সাথে 0.5 যোগ করলে কত হয়? 49.5। ভেরি গুড। এই কাজটা প্রতিটার সাথে করো। বলো এখানে 0.5 বিয়োগ করলে কত হয়? 49.5 থেকে 54.5। বলো এগুলো কত হবে? 54.5 থেকে 59.5। দেখো তো ভাইরা এটা কি ধারাবাহিক হচ্ছে না বা অবিচ্ছিন্ন হচ্ছে জি না? ভাইয়া। এটা কত হবে? 59.5। কেন করলাম আবার বলি, এই গ্যাপটা হচ্ছে দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করবা এবং 1 কে 2 দিয়ে ভাগ করার পরে যে 0.5 হবে প্রথমটা থেকে 0.5 আর পরেরটা থেকে 0.5 যোগ করবা, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করে দিবা, তাহলে দুটা ধারাবাহিক হয়ে যাবে। তো এটা হচ্ছে 64.5, 64.5 থেকে 69.5, 69.5 থেকে 74.5। তো এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তোমরা জানো ভাইরা আয়তলেখ আঁকার জন্য এক্স অক্ষ বরাবর আমরা কি নেই? আয়তলেখ অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর কি থাকবে? কে কে বলতে পারবা? এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ওয়াই অক্ষ বরাবর কি নিব? গড় সংখ্যা। এই কথাটাই লিখবা। ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা যথাক্রমে কি কি বোঝায় বলতো? এক্স ও এক্স প্রাইম দ্বারা কি বোঝায়? এক্স অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বোঝায়, যেখানে ও হইল মূল বিন্দু, তাই না ভেরা? এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা ছেদ করে সেই জি জায়গাকে কি ভাইয়া। বলা হয়? মূল বিন্দু। মূল বিন্দু। এবার আমি উপরে লিখে দিচ্ছি, এক্স অক্ষ বরাবর, একটু ইসে রাখো তোমাদের সাউন্ডটা, মানে মাইকটা অফ রাখো। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করলে প্রদত্ত উপাত্তের আয়তলেখ পাওয়া যায়। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর আমরা যদি গণসংখ্যা স্থাপন করি তাহলে প্রদত্ত উপাত্তের আয়তলেখ পাবো। আয়তলেখের চিত্রটা একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরছি। তোমাদের কাছে যদি গ্রাফ পেপার থাকে তাহলে তোমরা এই মুহূর্তে আঁকতে পারবা, আর যদি না আঁকতে পারো আপাতত বুঝে নাও। সবাই লক্ষ্য করো। ভাই ওই যে এর আগে গ্রাফ আঁকার আগে যে লেখাটা একটু দেখেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, তোমরা দেখে নাও বা এখন একটা স্ক্রিনশটও দেখে দিতে পারো তোমরা। আমি সবসময় বলি যে ক্লাস চলাকালীন সময়ে তোমরা যদি না লিখে মানে মানগুলার স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা তোমরা পরবর্তীতে রেকর্ডিংটাকে তো পজ করে নিতে পারো, তাই না? সাপোজ এই এখন আছে, রেকর্ডিংটা তো পজ করা যায়, পজ করে তোমরা পুরোটা লিখে নিতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে অনলাইন ক্লাসে তো এই সুবিধাটা আছে। আর অফলাইন ক্লাসে আরেকটা সুবিধাটা হইলো
আমাদের বোর্ড যেহেতু অনেক বড় থাকে এবং ভিউটা পুরোটা পাও তোমরা, সেক্ষেত্রে আমরা এক সাইডে লেখাটা রেখে দিই, আরেক সাইডে বুঝাই। তো কেউ যদি লিখতেও না পারে পরবর্তীতে সুযোগ মতো লিখে নিতে পারে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে বোর্ড যেহেতু অনেক বড় থাকে, যেমন এই বোর্ডটা আমি মাত্র অর্ধেকটুকু ইউজ করতেছি, বাকি আরো অর্ধেক আছে, আমি ইউজ করতে পারতেছি না কারণ যেহেতু স্ক্রিনটা ছোট। তো যাই হোক, আর বেশি দূরে নিলে স্ক্রিন বড় করতে গেলে আবার লেখা তোমার বুঝতে সমস্যা হবে, দ্যাট ইজ ওয়াই আমরা কাছে রাখি। ওকে, তো এইবার ভেরা গ্রাফ আঁকার নিয়মটা দেখো, আয়তলেখ আঁকার। তোমরা মনে হয় ক্লাস 8-এ আঁকছো একবার, তারপরেও আমি বুঝাই দিচ্ছি। সবাই মনোযোগ দাও, খেয়াল করো। প্রথমত এই গ্রাফটা শুরু হয়েছে কত থেকে বলো তো? 44.5 থেকে না? ক্লাসের সবাই একটু খেয়াল করো, আমি কি করছি। আমি এই 5 ঘর কেটে, সবাই ভেরা আমাকে কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই ওকে। 5 ঘর কেটে এই জায়গায় 40, আচ্ছা এখানে একটু মনে হয় ভুল লিখে ফেলছি, এটা হবে 44.5। সবাই কি বুঝতেছো আমার কথা? স্টার্টিংটা হবে 44.5। তারপরে 5 ঘর গনে গনে দেখো 44.5 এর পরে যারা আমি এই কেটে এখানে এটা লিখছি কেন, মানে আমি যদি 44-এ যাইতে চাই অরিজিনালি, তাহলে আমাকে এতটুক পর্যন্ত জায়গা খালি রেখে দিতে হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি যদি 44-এ যেতে চাই অরিজিনালি, তাহলে কিন্তু আমাকে ধরো 10, 20, 30, 40 এতটুকু জায়গা খালি রেখে দিতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি এই কারণে বুদ্ধি করে করছি কি, 5 ঘর কেটে আমি বলছি যে হ্যাঁ আগে আছে আরো, তো এইটাই হচ্ছে 44.5। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো শুরুটা হইলো 44.5, 5 ঘর পর পর 49.5, 54.5, 59.5, এইভাবে করে 74.5 পর্যন্ত গেছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ভাইরা তোমাদের কি ছকটা মনে আছে? 44.5 থেকে 49.5 পর্যন্ত 4 ছিল, সবার কি মনে আছে? তাহলে দেখো উপরে আমরা যে বিল্ডিংটা তৈরি করছি সেটা 4তলা বিল্ডিং না? একটু দেখে নাও ক্লাসের সবাই। 44.5 থেকে 49.5 এইটা 4তলা বিল্ডিং হয়েছে না? সবাই একটু দেখে নাও, 1, 2, 3, 4। কারণ এখানে আমি 5 লিখে দিছি, দেখো খেয়াল করো তো, 5-এর নিচে এটাই কি 4 না? সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তারপরে 49.5 থেকে 54.5 পর্যন্ত ছিল 8। দেখো তো ঠিক আছে না? 8 না? এটা ভালো করে দেখে নাও, এটা 8 না? জি ভাইয়া, এটা 8। তারপরে 54.5 থেকে 59.5 হচ্ছে 10। এই যে 10, দেখো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তারপরে হলো 20, এইটা হলো 20। তারপরে হচ্ছে 12, এটা হলো 12। আর ফাইনালি হইল 6, এই ঘরটা হলো 6। এবার আমাকে একটু জানাও যে আয়তলেখটা বুঝছো কিনা। আয়তলেখ মনে হয় তোমাদের বোঝার কথা, কারণ ক্লাস 8-এ করছো তোমরা। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা থাকে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা? আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ক্লাস শেষে আমি এই ছবিটা তোমাদের গ্রুপে সাবমিট করব, গ্রুপে দিয়ে দিব। তোমাদের কিন্তু এই ছবিটা দেখে গ্রাফে অরিজিনালি চিত্রটা আঁকতে হবে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর একটা কথা এখানে লেখা হয় নাই, অবশ্যই লিখতে হবে, সেটা হলো এক্স ও ওয়াই অক্ষ বরাবর, এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ ঘর কত? ভাই এটা লিখবো কোথায় ভাইয়া? গ্রাফের টপ কর্নারে আমি লেখাটা দেখাই দিচ্ছি তোমাকে, হ্যাঁ পরবর্তীতে আমি দেখাই দিচ্ছি, লেখাটা আছে তো, কোনো সমস্যা নেই।
একটু দেখে নাও, এইভাবে লিখবা, এই কথাটা লিখবা, এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক, মানে এককে আমি একই ধরছি, এই কারণে আমাদের, তো এইটা হচ্ছে লেখাটা খাতায় লিখবা। আর গ্রাফ পেপারটা করার পরে এই যে আয়তলেখ পাওয়া যায়, তারপরে গ্রাফ পেপারটা স্টেপলার দিয়ে আটকাই দিবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আমি সবার কথা জানতে চাই, সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাই। জি স্যার। ওকে, ফাইন। তো আমাদের দুইটা টার্ম বাকি আছে, আমি আরেকটা জিনিস আজকে বুঝাবো, সেটা হলো গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ আয়তলেখের মতোই, সিম্পল একটা ছোট পার্থক্য হইলো, দেখে নাও আমরা যেই ম্যাথটা করব বাকি আছে, যেটা শুধু 10 নাম্বারটা, তো 10 নাম্বারে দুইটা জিনিস বলছে। ধর আজকে আমি একটা জিনিস বুঝাই দিচ্ছি, কারণ আরেকটা বুঝাইতে গেলে তাড়াহুড়া হবে, সেটা আমি করতে চাই না। মানে নেক্সট ক্লাসে আমি অজীব রেখাটা আঁকবো, তারপরে আমরা অন্য হায়ার ম্যাথের একটা চ্যাপ্টারে যাব। ক্লাসে সবাই কি বুঝতেছো? আর এই উইকে যেহেতু তোমাকে পরিসংখ্যান পরীক্ষা আমি দিচ্ছি না, তোমাকে কিন্তু হায়ার ম্যাথ 5.2 এর প্রশ্ন দিচ্ছি। পাইছো সবাই গ্রুপে? জি ভাইয়া পাইছি। এই সপ্তাহে তোমরা এই পরীক্ষাটা দিবা। আর 16.1 এর আমি অ্যান্সার শিট দিয়ে দিছি, তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেটা আমাকে জানাবা। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো প্রথমত আমরা দেখাচ্ছি এই 10 নম্বরের গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর দিতে হয় মধ্যবিন্দু দ্বারা, এই হলো পার্থক্য। এক্স অক্ষ বরাবর হবে শ্রেণী মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাই থাকবে। তো সিম্পল পার্থক্য হইলো আয়তলেখের ক্ষেত্রে, বলতো এক্স অক্ষে আয়তলেখে কি থাকে? আয়তলেখে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর ওয়াই অক্ষে গণসংখ্যা থাকে। আর গণসংখ্যা বহুভুজে খালি পার্থক্য হচ্ছে এক্স অক্ষে থাকে হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তো এই উপাত্তটার শ্রেণী মধ্যবিন্দু গুলো আমাকে একটু বের করতে হবে, তোমরা আমাকে একটু হেল্প করবা। এই শ্রেণী ব্যাপ্তি এখানে খালি কি হবে বলতো? অবিচ্ছিন্নের দরকার নেই। কি লিখবা? ক্লাসে কে কে বলতে পারবা? এখানে হবে শ্রেণী মধ্যবিন্দু। 10 নম্বর, প্রদত্ত উপাত্তের শ্রেণী মধ্যবিন্দু নিম্নরূপ। ওকে, এবার আমি একটু জানতে চাই এটা কত কত ছিল শ্রেণী ব্যক্তিগুলা, কষ্ট করে একটু বলো। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এখানে মনে হয় আরেকটা বেশি লাগবে, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ওকে, কষ্ট করে একটু বলো শ্রেণী মধ্যবিন্দু গুলা কত, ক্লাসের কে কে পারবা? এটা কত হবে ক্লাসের সবাই একটু জানাও। 35.5। তারপরের গুলা কি করবা? তারপরের গুলা 10 যোগ করব। 10 যোগ করবা। 10 যোগ করব। আশা করি সবাই বুঝছো, কেউ না বুঝে থাকলে আমাকে বলো। শ্রেণী মধ্যবিন্দু বুঝছো তো সবাই? ক্লাসের সবাই শ্রেণী মধ্যবিন্দুটা কি বুঝতে পারছো? ফাইন, গণসংখ্যাগুলো একটু কষ্ট করে বল, গণসংখ্যাগুলো কষ্ট করে একটু বল যার কাছে বই আছে।
বলো ভেরা। ভাইয়া 6 প্রথমে। হ্যাঁ 6 প্রথমে। হ্যাঁ হ্যাঁ 8 8 8 তারপরে 10 10 10 12 10 এর পরে 12 12 হ্যাঁ হ্যাঁ তারপরে 5 তারপর 5 তারপর 7 হ্যাঁ তারপরে তারপর 2। ওকে ভেরা, এই লেখাটা সেম, আর উপরের লেখাটা আমি লিখছি না। বলতো এক্স অক্ষ বরাবর কি হবে? এক্স অক্ষ বরাবর কি হবে? শ্রেণী মধ্যবিন্দু। আর ওয়াই অক্ষ বরাবর আমি যদি গণসংখ্যা বসাই তাহলে প্রদত্ত উপাত্তের কি পাবো? গণসংখ্যা বহুভুজ। তুমি কি লিখবা লেখাটা? আমি পুরাটা আরেকবার বলে দিচ্ছি। লাস্ট লেখাটা লিখছিলাম না ভেরা আয়ত লেখের জন্য? সবার কি মনে আছে? আয়ত লেখের জন্য আমরা লিখছিলাম এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ছক কাগজে বসালে প্রদত্ত উপাত্তের আয়তলেখ পাওয়া যায়। আর এখানে লিখবা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসালে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ পাওয়া যায়। লিখতে পারবা লেখাটা? জাস্ট 2 লাইন। ক্লাসের সবাই ভাইয়া আবার একটু বলেন। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসালে প্রদত্ত উপাত্তে গণসংখ্যা বহুভুজ পাওয়া যায়। তোমরা রেকর্ডটা দেখেও চাইলে লিখে নিও। এবার আমি গ্রাফটা একটু দেখাচ্ছি যথারীতি। এটা যেটা করবা ভেরা ভালো করে শুনো গ্রাফটা। ভেরা আমাদের শুরুটা হয়েছিল কত থেকে বলতো? 35.5, তাই না? তোমরা আমাকে বলো 35.5 এর আগেরটা কত? মানে 35.5 তারপরে 45.5, তার আগেরটা কত? 25.5। তার আগের 25.5। ভেরি গুড। আর বলো শেষ হয়েছে 95.5, তার পরেরটা কত? 105.5। 105.5। সো শুরুটা করবা হচ্ছে আগেরটা থেকে আর শেষ করবা পরেরটা থেকে, কারণ এইখানে আমাকে 0 নামায় দিতে হবে। দেখো বিন্দুগুলা কিভাবে বসাইছি, ঠান্ডা মাথায় শুন। এইদিকে 35.5 যখন আসছে, দেখো খেয়াল করো আমি কেটে প্রথমে 25.5 লিখছি, তারপরে 5 ঘর পর পর, খেয়াল করো 5 ঘর পর পর কিন্তু আমি 35.5 মানে 45.5 লিখছি। তাহলে বলতো এক্স অক্ষে 1 বর্গ ঘর মানে কত একক ধরছি আমি? এক্স অক্ষে 1 ঘর, এক্স অক্ষ বরাবর। ভেরি গুড। 1 বর্গ ঘর সমান 2 একক হবে। সবাই কি বুঝতে পারো? কিন্তু ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান কত ধরছি বলতো? চিত্রটা দেখে নাও। 1 একক কিন্তু ধরছি। সবাই কি বুঝতেছো? 1 বর্গ ঘর সমান 1 এককই ধরছি। কারেক্ট। তাহলে প্রথম বিন্দুটা দেখো 35.5 এ হইছে 6, 45.5 এ হইছে 8, তারপরে 55.5 এ কত হইছে দেখো? 10, 65.5 এ হইছে 12, 75.5 এ হইছে আবার 5, 85.5 এ হইছে 7 আবার 7, আর 95.5 এ হইছে 2। আর লাস্টে যেটা বাড়তি ছিল, মানে আমি বাড়তি যেটা লিখছি সেখানে এসে 0 নামায় দিছি। মানে 25.5 এ 0, 105.5 এ 0, এই দুটা হইলো শেষ আর কি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এইটা আসলে একটা বহুভুজ হইছে। তো তোমাদের আজকে ক্লাসে আছে একটা জিনিস দেখায়নি, যে এই পাশে হলো গণসংখ্যা, খেয়াল করো
আর এই পাশে হলো শ্রেণী মধ্যবিন্দু, এগুলো কিন্তু মেনশন করতে হবে। আর বলতো উপরে কি লিখবা? এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি হবে? এক ঘর মানে 2 একক, তাই না? আর ওয়াই সমান 2 একক, আর ওয়াই অক্ষে 1 বর্গ ঘর সমান 1 একক। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো তোমরা এই দুইটা গ্রাফ আজকের ক্লাসে করবা, আর পাশাপাশি 16 এর আমি তোমাদের খ আর গ বাড়ির কাজ দিছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। এটা শেষ করে আমাকে সাবমিট করবা। নেক্সট উইকে আমি আরেকটা পার্ট আছে অজীব রেখা, সেটা পড়াবো, পরে চ্যাপ্টারটা শেষ করে আমরা হায়ার ম্যাথের পরবর্তী চ্যাপ্টারে যাব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি স্যার। এই সপ্তাহে হচ্ছে 5.2 এক্সাম, তো এক্সামটা ভালো মতো দিবে। ভালো থাকো সবাই।